চতুর্থ অধ্যায় থেকে তোমাদের পরপর আলোচনা চলছে। চতুর্থ অধ্যায়ে সংবিধানের ধারণা, সংজ্ঞা, শ্রেণীবিভাগ বা শ্রেণীবিভাজন এই অধ্যায়টি রয়েছে। এই অধ্যায় থেকে তোমাদের অনেকগুলো পাঠে আলোচনা হয়েছে। সেই পাঠগুলোতে আমরা সংবিধানের সংজ্ঞা, শ্রেণীবিভাগ আলোচনা করেছি এবং তার সঙ্গে লিখিত সংবিধান, অলিখিত সংবিধানের পার্থক্য আলোচনা করেছি। লিখিত সংবিধান, অলিখিত সংবিধানের দোষ গুণ আলোচনা হয়েছে এবং লিখিত সংবিধান, অলিখিত সংবিধানের কাকে বলে বা সংজ্ঞা এই বিষয়টাও কিন্তু তোমাদের সামনে আলোচনা করা হয়েছে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, তার জন্য ব্যবস্থা করা হবে। ঠিক আছে, তো আজকে আমরা 4 নম্বর পার্টের জন্য আলোচনা করব। এই 4 নম্বর পার্টে কি কি থাকছে তোমাদের জন্য সেই বিষয়টা তোমরা আগে জেনে নাও, তারপর আমরা মূল বিষয়ে আসছি। তোমাদের এই 4র্থ নম্বর যে পার্ট আলোচনা হবে সেইখানে থাকছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে এবং তার সঙ্গে থাকছে সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য। এই বিষয়টা আজকে আমাদের আলোচনা হবে। তাহলে ক্লাস 11 সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান তোমাদের 4র্থ পাঠের আলোচনা, সেই আলোচনাতে পার্ট 4 এর জন্য আলোচনা করব। তাহলে আমরা আসি দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয় সংবিধানের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাতে। প্রকৃতিগতভাবে সংবিধানকে দুটি ভাগে ভাগ করা যায়, সেটা আমরা জেনেছিলাম, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। কিন্তু সংবিধানকে সংশোধনগত দিক থেকে দুভাগে ভাগ করা যায়, সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই যে সংশোধনগত দিক থেকে আমরা দুটি ভাগে বিভক্ত করেছি সংবিধানকে, সেটা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। এইখানে কোন দেশের সংবিধান সংশোধন করতে গেলে কতটা সহজ পদ্ধতি বা কতটা জটিল পদ্ধতির অবলম্বন করতে হয় সেই বিষয়টা কিন্তু এখানে জানতে হবে তোমাদের। একমাত্র আইনসভাতেই সংবিধান সংশোধন করা যায়। সেই জন্য কোন দেশের সংবিধান সহজে পরিবর্তন করা যায়, কোন দেশের সংবিধান পরিবর্তন করতে অনেকটা জটিল পদ্ধতির অবলম্বন করতে হয়, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে প্রথমে আমরা আসি সুপরিবর্তনীয় সংবিধান কাকে বলে। আইনসভায় যখন সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধানকে সংশোধন করা যায় তখন তাকে বলা হবে সুপরিবর্তনীয় সংবিধান। এখানে লাইনটা অবশ্যই মনে রাখবে, আইনসভাতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে যখন সংবিধানকে সংশোধন করা যায় তখন তাকে বলা হবে সুপরিবর্তনীয় সংবিধান। এই ধরনের সংবিধান কোথায় দেখতে পাওয়া যায়? এই ধরনের সংবিধান ব্রিটেন এবং নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায়। এরপরে রয়েছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, মানে যে সংবিধানকে সংশোধন করতে গেলে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার, অনেকটাই জটিলতার ব্যাপার রয়েছে এই ধরনের সংবিধানকে সংশোধন করতে গেলে। তাহলে দুষ্পরিবর্তনীয় সংবিধান, সেই দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে? যখন আইনসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বা পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন করা যায় না তাকে বলা হবে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই ধরনের সংবিধানকে সংশোধন করতে গেলে বিশেষ বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয়। তবে এই ধরনের সংবিধান কোথায় দেখতে পাওয়া যায়? এই ধরনের সংবিধান আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে সংবিধান সংশোধনগত দিক থেকে সংবিধানকে দুভাগে ভাগ করা যায়। আইনসভাতেই কিন্তু সংবিধান সংশোধন করা হয়, একটা জটিল পদ্ধতিতে আর একটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। এরপর আমরা চলে আসি সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্যে চলে আসি। তাহলে প্রথম পার্থক্য কি আছে? সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্থক্য, যেটা আমরা সংজ্ঞাতে আলোচনা করলাম, এটাই কিন্তু প্রথম পার্থক্য। সুপরিবর্তনীয় সংবিধান আইনসভায় সাধারণ আইন প্রণয়নের পদ্ধতির মধ্য দিয়ে সংশোধন করা যায়। অন্যদিকে দুষ্পরিবর্তনীয় সংবিধান আইনসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধন করা সম্ভব হয় না। এই ধরনের সংবিধান সংশোধন করতে গেলে বিশেষ বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয়। সেই যে বিশেষ বিশেষ পদ্ধতিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা 4th সেমিস্টারে আলোচনা করব। ঠিক আছে, এইভাবে তাহলে প্রথম পয়েন্টটা আমরা দেখলাম। 2 নম্বর পয়েন্টে কি আছে? সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মধ্যে পার্থক্য। সুপরিবর্তনীয় যে সংবিধান আছে সেই সুপরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইন
এবং সাধারণ আইনের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য করা হয় না। কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, সাংবিধানিক আইন এবং সাধারণ আইনটা কি? এটা আমরা 2 নম্বর পার্টে আলোচনা করে রেখেছি, সেখানে বিস্তারিত দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এখানে অযথা আলোচনার লেন্থ বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে? তোমরা সেখানে গিয়ে দেখে নেবে। তাহলে এটা গেল 2 নম্বর। 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে রয়েছে আইনের উৎসগত ক্ষেত্রে পার্থক্য। সুপরিবর্তনীয় সংবিধানের আইনের উৎস। সুপরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইন এবং সাধারণ আইন, এই দুটো আইনের উৎস কিন্তু এক জায়গা থেকেই এ দুটো আইনের উৎস হয়, কারণ এখানে সাধারণ আইন এবং সাংবিধানিক আইনের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য করা হয় না। সেই জন্য এই দুটো আইনের উৎস এক। কিন্তু অন্যদিকে দুষ্পরিবর্তনীয় যে সংবিধান আছে, সেই দুষ্পরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের উৎস কিন্তু ভিন্ন। তোমরা সাংবিধানিক আইন এবং সাধারণ আইন যে বিষয়টা যদি বুঝতে পারো, 2 নম্বর পাঠে গিয়ে যদি দেখো, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে, মানে এই পয়েন্টটা বুঝতে পারবে, ঠিক আছে? আইনের উৎসগত দিক থেকে তাহলে সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য করা যায়। 4 নম্বর পার্থক্য, লিখিত ও অলিখিত ক্ষেত্রে পার্থক্য। সুপরিবর্তনীয় সংবিধান লিখিত হতে পারে, আবার অলিখিত হতে পারে, কিন্তু দুষ্পরিবর্তনীয় যে সংবিধান আছে, সেই সংবিধান অবশ্যই লিখিত হবে। এরপরে চলে আসি আমরা 5 নম্বর, সার্বভৌমগত ক্ষেত্রে পার্থক্য। সুপরিবর্তনীয় সংবিধানে আইনসভার সার্বভৌমত্ব রয়েছে, মানে সুপরিবর্তনীয় সংবিধানে পার্লামেন্টই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কিন্তু অন্যদিকে দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে আইনসভাকে সংবিধানের নিয়ন্ত্রণে থেকেই কাজ করতে হয়। মানে দুষ্পরিবর্তনীয় সংবিধান যে সমস্ত দেশে দেখা যায়, সেখানে সাংবিধানিক আইন হলো সর্বোচ্চ আইন। তাহলে তোমরা ছোট করে লিখতে পারো বা ছোট করে ভাবতে পারো বিষয়টা। সুপরিবর্তনীয় সংবিধানে আইনসভার সার্বভৌমত্ব রয়েছে, কিন্তু অন্যদিকে দুষ্পরিবর্তনীয় সংবিধান যে সমস্ত দেশে রয়েছে, সেখানে আইনসভার কোনো সার্বভৌমিকতা নেই, মানে আইনসভার গুরুত্ব নেই। 6 নম্বর পয়েন্ট, বিচার বিভাগের প্রাধান্যগত ক্ষেত্রে পার্থক্য। সুপরিবর্তনীয় সংবিধানে যেহেতু আইনসভাই সার্বভৌম ক্ষমতার অধিকারী, সেখানে আইনসভা যে আইনটা তৈরি করে, সেই আইনটা যথার্থ আইন কিনা সেটা বিচার করার ক্ষমতা বিচার বিভাগের থাকে না। কিন্তু অন্যদিকে দুষ্পরিবর্তনীয় যে সংবিধান রয়েছে, সেখানে বিচার বিভাগের সার্বভৌমত্ব রয়েছে। সেই সমস্ত দেশে আইনসভা যদি জনগণের বিরোধী কোনো আইন প্রণয়ন করে, তাহলে সেখানে বিচার বিভাগ আইনসভার আইনকে বাতিল করে দিতে পারে বা আইনের যথার্থতা নির্ণয় করতে পারে। মানে দুষ্পরিবর্তনীয় সংবিধান যেখানে রয়েছে, সেখানে আইনসভা কোনোভাবেই জনগণের বিরোধী কোনো আইন তৈরি করতে পারে না। যদি আইন তৈরি করে, তাহলে জনগণ কোথায় যাবে? বিচার বিভাগের কাছে যাবে, আর বিচার বিভাগ কি করবে? জনবিরোধী আইনকে বাতিল করে দেবে, ঠিক আছে? এরপর আমরা চলে আসি 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে কি আছে? মৌলিক অধিকার সংক্রান্ত ক্ষেত্রে পার্থক্য। দুষ্পরিবর্তনীয় সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক অধিকারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যথাযথভাবে লিপিবদ্ধ করা থাকে। এই জন্য এই ধরনের সংবিধানকে গণতান্ত্রিক সংবিধান বলা হয়। কিন্তু অন্যদিকে সুপরিবর্তনীয় সংবিধান যেখানে রয়েছে, সেই সমস্ত দেশে নাগরিকদের মৌলিক অধিকারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করা থাকে না। এই জন্য এই ধরনের সংবিধানকে, মানে এই ধরনের সুপরিবর্তনীয় সংবিধানকে অগণতান্ত্রিক সংবিধান বলা হয়ে থাকে, ঠিক আছে? তোমরা তাহলে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য যে বিষয়টা, সেটা বুঝতে পারলে। সহজ করেই কিন্তু আলোচনা করা হলো, কিন্তু এখানে একটা বিষয় আমাদের আলোচনা না করলেই নয়। তাহলে দুষ্পরিবর্তনীয় সংবিধান কি দুষ্পরিবর্তনীয়? তাকে কি কোনোভাবেই পরিবর্তন করা যায় না? আবার সুপরিবর্তনীয় যে সংবিধান, তাকে কি পরিবর্তনই করা যায়? এই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা। এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমাদের আলোচনা করতে হবে লাওয়েল নামক একজন রাষ্ট্র দার্শনিক। লাওয়েল, তিনি সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের যে পার্থক্যটা, সেই পার্থক্যকে তিনি মাত্রাগত পার্থক্য বলেছেন, কিন্তু কোনোভাবেই মূলগত পার্থক্য বলেননি। তাহলে দুষ্পরিবর্তনীয় সংবিধান, এটাকে কি কোনোভাবেই পরিবর্তন করা যায় না?
পরিবর্তন করা যায়। যেমন ধরো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধান, আবার দুষ্পরিবর্তনীয় সংবিধান। কিন্তু সেই সংবিধানকে কি পরিবর্তন করা যায়নি? করা গেছে। 1791 খ্রিস্টাব্দে, মানে ওই সালে মার্কিন সংবিধান 10 বার সংশোধন করা হয়েছে। আবার দেখো ব্রিটেনের যে সংবিধান, সেই সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান। সেখানে অধিকার বিল এবং মহাসনদ দ্বারাই কিন্তু ওই দেশের সংবিধান পরিচালিত হয়। সেখানে সংবিধান কিন্তু অতটা পরিবর্তন করা হয়নি বা পরিবর্তন হয়নি, মানে ব্রিটেনের সংবিধান অতটা পরিবর্তন হয়নি। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে দেশে যেমন সরকার আছে, সেই দেশ যদি চায় সংবিধান পরিবর্তন করতে, সে পরিবর্তন করতে পারে, সে যতই দুষ্পরিবর্তনীয় হোক না কেন। এটা ওই দেশের শ্রেণী স্বার্থের উপর নির্ভর করে রয়েছে। দুষ্পরিবর্তনীয় সংবিধান যেখানে রয়েছে, সেইখানে যে সরকার রয়েছে, সেই সরকারের যদি পরিপন্থী সংবিধান হয়, তাহলে সে কি করবে? অবশ্যই সংবিধানকে পরিবর্তন করবে, সংশোধন করবে। সে যতই জটিল সংবিধান হোক না কেন, সে যতই দুষ্পরিবর্তনীয় সংবিধান হোক না কেন। কিন্তু অন্যদিকে যদি সুপরিবর্তনীয় সংবিধান হয় এবং সেই সংবিধানটা যদি শাসক শ্রেণীর বা সরকারের অনুপন্থী হয়, তাদের মতো করেই সংবিধানটা হয়, তারা কিন্তু সংবিধানটা অতটা পরিবর্তন করবে না। তাহলে এইভাবে আমরা কনক্লুশনে আসতে পারি বা পরিশেষে আসতে পারি, সুপরিবর্তনীয় সংবিধান মানেই যে তাকে ঘন ঘন পরিবর্তন করা হবে এ ব্যাপারটা না। আবার দুষ্পরিবর্তনীয় সংবিধান মানে যে তাকে পরিবর্তন করা যাবে না এই ব্যাপারটাও কিন্তু না। ঠিক আছে, তোমরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।